নমস্কার, বইঘর.in আপনাদের স্বাগত। বইঘর.in আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন ধরে একটা অনুষ্ঠান করছি যে বইমেলা ২৬ প্রস্তুতি পর্ব। কি এই অনুষ্ঠানের বিষয়? না, ৪৯তম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা আসন্ন ২২শে জানুয়ারি থেকে যা শুরু হতে চলেছে এবং সেই বইমেলায় বেশ নতুন বই সমস্ত প্রকাশকদের ঘর থেকেই বইমেলার মাঠ দেখতে পারেন এবং আপনারাও বইমেলার বিভিন্ন স্টলে ঘুরে তাই সেই নতুন বইগুলোর স্বাদ গ্রহণ করেন। এবার আমরা বইমেলার আগেই সেই বইগুলো সম্পর্কে আপনাদের একটা আভাস দিতে বিভিন্ন প্রকাশক বন্ধু দাদা দিদিদের সাথে মুখোমুখি হচ্ছি। তাদের কাছ থেকে শুনে নিতে যে এই বইমেলায় তাদের স্টলে কি নতুন বই আপনারা দেখতে পাবেন। তো আজকে আমরা যে প্রকাশক দিদির সম্মুখীন হয়েছি বলবো, আমার দিদির মতোই ঐত্রেয়ী সরকার, ঋত প্রকাশনের কর্ণধার। তো ঐত্রেয়ীর কাছে আমরা সরাসরি চলে যাব যে জানতে যে ঐত্রেয়ী এবছর এককভাবে ঋত প্রকাশন থাকছে প্রতিবারের মতোই। এবছর প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার ঋত প্রকাশন কততম বছর হলো এবার বই মেলায়? এটা ঋত প্রকাশনের বইমেলা হিসেবে নবম বছর আর কি। আচ্ছা। ঋত প্রকাশন শুরু হয়েছিল 2016 সালে, 2015 বলবো। 2015 থেকে আমাদের ওই পেপার ওয়ার্ক ইত্যাদি হতে থাকে। আচ্ছা। 2016 এসে প্রথম বই বেরোয় এবং সে বছর আমরা বইমেলা করিনি। একটা নির্দিষ্ট সংখ্যায় টাইটেল না হলে তো বইমেলার করার কোনো মানে হয় না। 2017 আমরা প্রথম বইমেলা করি। আচ্ছা। তো 17 থেকে 25 মানে ওই 9 বছর না হলেও 8 বছর তো বটেই আর কি। এইভাবে মানে এটা অষ্টম বছর বলা যেতে পারে ঋত প্রকাশনের। আর প্রথম দিকে ঋত প্রকাশন যুগ্মভাবে স্টল করত। ঋত আচ্ছা। বৈচিত্র্য একসাথে। আচ্ছা। 2017 সেটা হয়, কিন্তু 18 সালে আমাদের দুটো প্রকাশনার পথ আলাদা হয় এবং 18 সাল থেকে আমরা মানে ঋত প্রকাশন আলাদা করে স্টল করতে থাকি। 18-19 থেকে আমরা আলাদাভাবে বৈচিত্র্য আলাদা স্টল, ঋত আলাদা স্টল তো এমনি সাধারণভাবে বলতে গেলে ঋত প্রকাশন 10 বছর অতিক্রম করেছে। করছে। করছে। হ্যাঁ, এবছরে করছে। 10-এ পা দিল পা ঋত দিয়েছে। প্রকাশন। বেশ। তার জন্য আন্তরিক শুভেচ্ছা ঋত প্রকাশন ধন্যবাদ। সবার পক্ষ থেকে আমাদের। আচ্ছা, তাহলে আমিও সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের পাঠক বন্ধুদের ভালোবাসা ছাড়া, তোমাদের সাহায্য ছাড়া এই 10 বছর পেরোনো যেত না। নিশ্চয়ই, নিশ্চয়ই। তাহলে আমরা সরাসরি যে কথায় আসি যে 2026 বইমেলায় আমরা কি, কি নতুন বই দেখতে পাচ্ছি? যদি আমাদের এক, এক করে সেই বইয়ের গল্প তুমি শোনাও আমাদেরকে। প্রথম যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে উম যদু ভট্টের হারানো গানের খাতা। আচ্ছা। এটা হচ্ছে যদু ভট্ট আ মেদিনীপুরের এক এক আ আ একটি বাড়িতে তিনি গানের শিক্ষক হিসেবে এসেছিলেন একসময়। আচ্ছা। এবং উনি ওখানে গানের শিক্ষা দিতে, দিতে ওনার কিছু মানে পাখোয়াজ বলো, এসরাজ বলো, এগুলো ফেলে চলে যান। আচ্ছা। ফেলে চলে যান এবং তার সাথে এই গানের খাতাটা উনি ফেলে রেখে গেছিলেন। তো ওরা সময়ের সাথে, সাথে ওই বাদ্যযন্ত্রগুলো হয়তো নষ্ট হয়েছে, কিন্তু ওই গানের খাতাটা ওরা প্রিজার্ভ করেন। হুম। এবং সেই গানের খাতাটা ঘটনাচক্রে পরবর্তীকালে হাতে আসে, যিনি পান, তার নাম হচ্ছে তিনি সাংবাদিক, একজন ভেটেরান সাংবাদিক। তার নাম অজয় বিশ্বাস। অজয় বাবুর এর আগে আমাদের থেকে একটা বই বেরিয়েছে, অথ জগন্নাথ কথা বলে। তো এই খাতাটার গল্প উনি আমাকে আগেও পড়েছিলেন। এবছর হঠাৎ একদিন দুপুরবেলা খুব আনএক্সপেক্টেড ভাবে অজয়বাবু আমাকে ফোন করে বলেন, আমি একদিন তোমার সাথে দেখা করব। তো উনি আসেন। আমি জানতাম না উনি কি নিয়ে আসছেন সঙ্গে বা কি কারণে আসছেন। উনি ওই খাতাটা নিয়ে আসেন আমার কাছে। বাহ! এবং খাতাটা নিয়ে এসে আমাকে দেন। দিয়ে বলেন যে, "তুমি এটা বই করো।" আ এবার এই খাতাটার বৈশিষ্ট্য হচ্ছে, এই খাতাটাতে ইনফ্যাক্ট 2020 সালে কোভিড এর আশেপাশে এই খাতাটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল। বেশ কিছু অনলাইন পোর্টাল এবং ইনফ্যাক্ট আনন্দবাজার পত্রিকাতেও লেখালেখি হয়েছিল। আমি সেগুলো পরে খুঁজে পেয়েছি আরকি। এমনি আউট অফ কিউরিওসিটি আমি সার্চ দিয়ে দেখছিলাম খাতাটার কথা কেউ জানেন বা ইত্যাদি। তো এবার এই খাতাটার বৈশিষ্ট্য হচ্ছে, এখানে উনি শুধুমাত্র যে গানগুলো লিখেছেন বা কোন রাগে গাওয়া হবে তা লিখেছেন তা নয়। এখানে যদু ভট্টের সময়ের বাজারের হিসেব, আচ্ছা। তাকে তিনি তাকে কোন, কোন মানুষরা কোন, কোন সময়ে কিভাবে অর্থ সাহায্য করছেন তার হিসেব। এই সমস্ত ব্যক্তিগত মানে যাকে বলে জন্মকোষ্ঠী, যে একটা ডিটেইল গোষ্ঠী বানানো তখনকার দিনের মানে এখনো হয়, মানে সেইগুলো আছে। মানে আমি বলতে চাইছি সেই সময়টাকে, তার সময়টাকে ধরার অনেকগুলো রাস্তাই
একটা শুধুমাত্র ঐতিহাসিক গানগুলো দলিল। না, হ্যাঁ মানে এটা কিন্তু একটা ঐতিহাসিক ডকুমেন্টেশন। এবং যারা এটা পেয়েছিলেন যে যে ফ্যামিলি থেকে, হুম হুম তাদেরও একটা রিটার্ন ডকুমেন্ট আমরা ছাপছি হুম যে তারা দিয়েছেন এটা ছাপার জন্য। আর অজয়বাবু একটা দীর্ঘ মানে সেটা সংযোজন অংশে থাকবে বা প্রথম দিকেও আমরা দিতে পারি, সেটা হলো যে একটা দীর্ঘ লেখা লিখেছেন এই খাতাটার উপর বেস করে, কিভাবে পেলেন খাতাটার চলন নিয়ে প্রত্যেকটা পাতাকে ধরে ধরে উনি মানে বিশ্লেষণ একটা করে টিকা লিখেছেন। বিশ্লেষণ। টিকা বলবো না, কিন্তু এটাকে সংযোজন বলা যেতে পারে। আচ্ছা টিকা করেননি উনি, আচ্ছা কিন্তু সেইটা হচ্ছে খাতাটার পাঠে সাহায্য করবে এই এই আচ্ছা লেখাগুলো, কিন্তু টিকা করা হয় আচ্ছা এবং টিকা করে বিষয়টাকে ভারাক্রান্ত করতে চাওয়া হয়নি। আচ্ছা এইরকম একটা লেখা থাকছে, ওনাদের পারমিশন লেটারটা থাকছে এবং তার সাথে পুরো খাতাটা আমরা ফ্যাক্সিমিলি করে বার করছি। আচ্ছা। এইটা একটা বই। এই বইটার মানে মূল্য কি নির্ধারিত হয়েছে? এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি, কাজ আচ্ছা চলছে, তবে এটাকে আমরা একটা বিশেষ সংস্করণ হিসেবেই ছাপবো বলে আচ্ছা আমাদের মনে হয়। তবে হয়তো একটুখানি একটু বেশির দিকে দামটা হতে পারে, এখনো পর্যন্ত আমি জানি না, সেটা স্থির হয়নি। মানে কম আহ, বেশিটা এখন পাঠকদের কাছে কম বেশি না সেটা সেটা আলাদা কিন্তু কথা, মানে বইয়ের আমি কন্টেন্ট অনুযায়ী কন্টেন্ট অনুযায়ী দেখো, দামটা। বইয়ের দাম সবসময় আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে বইয়ের দাম কিন্তু বইয়ের পাতা গুনে হয় না। হয় না সেটাই। আসলে যেটা হয় সেটা হচ্ছে বইয়ের ভেতরে তুমি কন্টেন্ট কি দিচ্ছ তার উপর। সেই আর কন্টেন্টের পিছনে কতটা কতটা পরিশ্রম। পরিশ্রম আছে, কত কি রয়েছে তার তার ইয়েটা। আর আরেকটা সমস্যা হচ্ছে আমরা সাধারণভাবে এই যে যিনি বইটা নির্মাণ করছেন হুম তার তার তো মানে ধরো তার একটা এই যে ইন্টেলেকচুয়াল মানে ইনভেস্টমেন্ট আছে, কিন্তু এই শুধুমাত্র হুম হুম মানে আহ, সরাসরি অর্থ ইনভেস্টমেন্ট করছে না, ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্টের কস্ট হয় কিন্তু। মজা হচ্ছে আমাদের এখানে বাংলা বইয়ের ক্ষেত্রে হুম, ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্টের কস্টটাকে কেউ ধরে না। ইনফ্যাক্ট আচ্ছা, সেটা যদি কোথাও লেখা হয় সেটা নিয়ে বেশ মজা করা হয়, কিন্তু সেটার তো একটা মূল্য আছে। অবশ্যই। কারো বুদ্ধি কেউ ব্যবহার করছে, হুম তার হুম মানে তো সেই বুদ্ধিটার একটা মূল্য আছে, মূল্য তো আছে, বাড়িতে রেখে দিতে পারতো। মানে আমি যদি এটাকে একটা মানে একটা টিচার পড়াচ্ছে তাহলে একটা বই থেকেও তো এটা একটা Exactly. হ্যাঁ নলেজ হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। যাকে যদি আমি পেমেন্ট কিন্তু করতে এটা পারি। এইখানে এটা ধরা হয় না, কিন্তু হুম এটা কেন ধরা হয় না আমি বলতে পারবো না, কিন্তু হুম এটা তো অবশ্যই ধরা উচিত। হ্যাঁ মানে বাংলা কায়িক বই বাজারে পরিশ্রমের যদি। যেমন দাম হ্যাঁ আছে, হ্যাঁ তেমনি তো বৌদ্ধিক পরিশ্রমেরও একটা দাম অবশ্যই মূল্য হওয়া উচিত। যাই হোক, সেটা আমি আলাদা বিষয়। আলাদা বিষয়। 2 নম্বর যেটা, একটা বই যেটা আমাদের যেহেতু এটা 10 বছর, আমি হুম একটা জিনিস বলি, আর কতগুলো বই আমরা রিপ্রিন্ট করে নিয়ে আসছি। রিপ্রিন্ট করে নিয়ে আসছি হুম বলতে এই 10 বছরের পথ চলাতে আমাদের বেশ কিছু বই হারিয়ে গেছিল। আচ্ছা হারিয়ে গেছিল মানে বলতে আগে প্রকাশিত হয়েছিল আগে যেগুলো প্রকাশিত হয়েছিল কিন্তু হারিয়ে গেছিল। যেমন ধরো কিছু কিছু ক্ষেত্রে কন্টেন্ট দেখা গেছে পিডিএফ ফাইল নষ্ট হয়ে গেছে, কভারটা প্রপারলি পাওয়া যাচ্ছে না, কার কাছে ছিল তাকে এখন লোকেট করা যাচ্ছে না, কোভিডের সময় অনেক কিছু ঘেটে গেছে, এইরকম ভাবে কিছু বই হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া বইয়ের মধ্যে 2টো বই ইতিমধ্যেই আমরা পুনরুদ্ধার করেছি, এটা আমরা ঘোষণা করেছি যে আমরা আস্তে আস্তে এই বইগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করব। 2টো বই পুনরুদ্ধার করে আমরা প্রকাশ করেছি। একটা হচ্ছে দেবতোষ ঘোষের লেখা তৃপ্তিমিত্র অন্য বিনোদিনী, এই বইটা আমরা পুনরুদ্ধার করেছি। হুম আর দ্বিতীয় বইটা হচ্ছে যেটা আমরা একসময় বিপুল বিক্রি করেছি, বিপুল পরিমাণ উৎসাহ পাঠকের মধ্যেও দেখেছিলাম, সেই বইটার পিডিএফটা কোরাপ্ট করে গেছিল। আচ্ছা ফলে এটাকে রেডি করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সেটা হচ্ছে অন্ধকারের আফ্রিকা, হুম রামনাথ বিশ্বাসের, প্রসাদ রঞ্জন রায় হুম হুম, এটার সম্পাদনা এবং টিকা করেছিলেন। সেটাকে আমরা নতুন করে আবার নিয়ে এসেছি। আচ্ছা। তো এই 2টো বই এসেছে। আর ফলে আমি বলতে পারি এই বই দুটোও কিন্তু নতুন করেই মেলার মাঠ আবার দেখবে। মানে গত বছর মেলায় ছিল না না এই না দুটো না বই না, ছিল ছিল না। ছিল না। তাহলে 2026-এর বই মেলায় প্রথম দুটো বই আমরা জানলাম। হ্যাঁ, 3টে বই জেনেছি। 3টে বই। আর চতুর্থ বইটা সেটা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, হুম, সেটা হলো যে বইটার নাম হচ্ছে মহাভারতে বারবার একই, হ্যাঁ, স্বাগতা দাশগুপ্তের অনুবাদ। এটা হলো একে রামানুজানের প্রবন্ধের উপর ভিত্তি করে মানে প্রবন্ধটিকে ও অনুবাদ করেছে। এবং এই বিষয়টা খুব অদ্ভুত, সেটা হচ্ছে এমন যে সমস্ত এলিমেন্ট, হুম, শুধু এলিমেন্ট না বলবো, ভাবনা বা ঘটনা বারবার মহাকাব্যে ফিরে 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 আসে। আচ্ছা মহাকাব্য বলতে কি মানে মহাভারত, মহাভারত। শুধু মহাভারত, মহাকাব্যে ফিরে ফিরে মহাভারতে কিভাবে বারবার ফিরে ফিরে আসছে। মানে সেটা ধরো যুদ্ধের আগে অর্জুনের যুদ্ধ করতে না চাওয়া, কুরুক্ষেত্রের যুদ্ধ করতে না চাওয়া, বা তাকে শ্রীকৃষ্ণের এই তুলে ধরা, তুলে ধরা যে যাতে করে সে আবার যুদ্ধে উৎসাহ পায়, হুম হুম এই ঘটনাও কিভাবে আগে ফিরে ফিরে এসেছে।
মেবি ক্যারেক্টার বদলে যাচ্ছে। আচ্ছা। যুদ্ধের আগে বীরের স্নায়ু দৌড় বললো, এটা একবার মাত্র ঘটেছে মানে মহাভারতে, তা নয়। আচ্ছা। এই ঘটনা কিন্তু ঘটে আসছে এবং সেটা ঘুরে ঘুরে এসেছে, এবং তখন তার একটা কোনো মানে বাইরে থেকে একজন কাউকে তাকে তুলে ধরতে হচ্ছে। এটা আমাদের জীবনেও হয়, জীবনে, হ্যাঁ। ভেঙে পড়া এবং বাইরে থেকে এবং এইটা কিন্তু আমি বলবো খুব ইম্পর্টেন্ট একটা মানে লেসন এই বইটা আমাদের ক্ষেত্রে, মানে আমাদের জীবনে যে বলে না জানি ভারতে তা নেই ভারতে, মহাভারতের এই বইটার মূল মানে আমি যখন করছিলাম আমার এটা বারবার মনে হচ্ছিল যে সত্যি তো তাই, মানে আমাদের জীবনে মহাভারতেও কিন্তু বারবার বারবার করে একই জিনিস ফিরে ফিরে আসে। আমাদের জীবনেও বারবার করে একই জিনিস ফিরে ফিরে আসে। লাইফ সাইকেল। ফলে এটা খুব ফিলোসফি, আর আমি তো ফিলোসফিক্যাল কথা বললাম। এই বইটা অলরেডি আমাদের বেরিয়ে গেছে। আর এই বইটার সম্পর্কে তথ্য যদি তুমি দামের কথা বলি, বইটার দাম রাখা হচ্ছে 200 টাকা। আচ্ছা, এর পরের যে বইটা বেরোচ্ছে, পরের যে বইটার কথা আমি বলবো, সেই বইটা হচ্ছে সাংবাদিক সুরবেগ বিশ্বাস, তার একটা নিবন্ধ সংকলন আমরা বার করছি। বইটার নাম হচ্ছে জঙ্গল থেকে জঙ্গি, বিভিন্ন ধরনের নিবন্ধাবলী, এইভাবে তার বইটাকে রেডি করা হচ্ছে, সেটার কাজও এখনো চলছে। এটা হচ্ছে মূলত সুরবেগ বিশ্বাস যে মানে দীর্ঘ তার সাংবাদিক জীবনে তিনি যে মানে পোস্ট এডিটোরিয়াল গুলো লিখেছিলেন, বা আমি বলবো শুধু পোস্ট এডিটোরিয়াল নয়, এছাড়াও বিভিন্ন তোমার মানে ফরম্যাটে, ভার্সনে যে সমস্ত লেখা, তার মধ্যে থেকে বাছাই করেই বইটাকে তৈরি করা হচ্ছে। এবং তার চলাচলটা খুব মানে বিষয়গতভাবে চলাচলটা খুব দীর্ঘ, মানে সেটার মধ্যে পলিটিক্স আছে, একই সঙ্গে তুমি স্পোর্টসের অনেক কিছু পাবে, অনেক রকম এলিমেন্ট তার মধ্যে রয়েছে, সমাজ মানে আমি বলবো সমাজ ভিত্তিক নানা কথা রয়েছে, যেমন ধরো শিশুর শৈশব কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, বা কিভাবে ক্রাইম কিভাবে ইভলভ করছে, কি মানুষের মন কিভাবে বদলাচ্ছে, এরকম অদ্ভুত অদ্ভুত বিষয় সুরবেদা লিখেছেন, এবং সেগুলোকে সব এক জায়গায় আমরা একদম অনেক রকম বিষয় পাওয়া যাবে এর ভেতর। তো এই হচ্ছে তৃতীয় বই, এবার তৃতীয় বা চতুর্থ বই। এরপর আমি মূলত নন ফিকশনের কথাই তোমাকে বলে চলেছি, এবারে আমি একটু ফিকশনের দিকে যাচ্ছি। ফিকশনের দিকে যাওয়ার মধ্যে প্রথম যে বইটার কথা আমি বলবো, না আরেকটা নন ফিকশনের ইম্পর্টেন্ট বইয়ের কথা আমি বলে নিই, সেটা হচ্ছে দীপান্বিতা রায়ের একটা নন ফিকশন বেরোচ্ছে আমাদের কাছে। এর আগে আমরা কতগুলো ফিকশন দেখেছি। হ্যাঁ, দীপান্বিতাদির এর আগে আমাদের কাছ থেকে একটা নন ফিকশন ছিল, সেটার নাম হচ্ছে নেই ঠিকানার চিঠি। হ্যাঁ, কিন্তু সেটাও বছর 2-3 আগে বেরিয়েছিল। এইবারে দীপান্বিতাদির যে বইটা আমাদেরকে দিয়েছেন, সেই বইটার মানে বিষয়বস্তুটা খুব অদ্ভুত, বলা যায় এক ধরনের স্মৃতিকথা। কিন্তু স্মৃতিকথা শুধুমাত্র কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বা জীবনের মানে তার ছোটবেলা, তার কিশোরবেলা, এরম নয়। স্মৃতির মধ্যে অনেক কিছু, যেমন একটা ধরো হারিয়ে যাওয়া রান্না, যেমন ধরো একটা হারিয়ে যাওয়া বাড়ি, বা যে বাড়িতে সে একসময় থাকতো, মানে আমি বলছি যে অনেক রকম অদ্ভুত অদ্ভুত এলিমেন্টকে এক জায়গায় করে একটা স্মৃতির মালা গাঁথার চেষ্টা করেছেন দীপান্বিতা রায়। তো এই বইটাও আমরা বার করছি, এটারও কাজ চলছে। এবং এরপর আমি একটু ফিকশনের দিকে যাই বলতে একটা খুব ইম্পর্টেন্ট বই আমাদের আসছে, আমাদের বইটার নাম হচ্ছে শয়তান জাগছে অন্যান্য। এইটার লেখক হচ্ছেন তরুণ মানে তার আগে তিনি মূলত কবিতা লিখতেন, এটা তার প্রথম গল্পের বই। এই বইটা গল্প সংকলন এবং প্রতিটা মানে ধরো কল্পবিজ্ঞানের গল্প এবং অতিলৌকিক গল্প একসাথে এখানে। এই লেখকের নাম হচ্ছে দেবরাজ চক্রবর্তী। এবং প্রতিটা গল্পের মধ্যেই প্রত্যেকটা গল্প লেখক হিসেবে কি ডেবিউ, এটা ডেবিউ আমাদের কাছ থেকে, এবং আমাদের কাছ থেকে শুধু না, এর আগে কোনো ওর গল্প বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, কিন্তু সংকলন আকারে কখনো প্রকাশিত হয়নি। তো দেবরাজের একটা বই আমাদের কাছ থেকে এটা বেরোচ্ছে আর কি। আমি বইটা নিয়ে খুবই আশাবাদী, তার কারণ আমার ওর নিজের গল্পগুলো পড়তে আমার বড় ভালো লেগেছে, এবং এই বইটাতে ইলাস্ট্রেশন করছেন শান্তনু মিত্র। শান্তনুদা এর আগেও আমাদের কলকাতার ভূত ইত্যাদি কভার করেছিলেন, এবং গত বছরও একটা বইয়ের ইলাস্ট্রেশন করেছিলেন। এবারেও শান্তনুদা মানে
যাকে বলে, আমার তো ভীষণ ভালো লেগেছে ইলাস্ট্রেশন গুলো। তো এই ধরনের মানে বইপত্র। প্রচ্ছদ প্লাস ইলাস্ট্রেশন দুটোই। না, প্রচ্ছদ করেছেন রচিষ্ণু সান্যাল। প্রচ্ছদ রচিষ্ণু করা প্রচ্ছদ, আর শান্তনুদার হচ্ছে তোমার ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনস। এইভাবে এগোচ্ছে। আচ্ছা, কিছু আর একটা বই আমরা তোমার ফেসবুকের টাইম লাইনে দেখছিলাম, কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, এটাও একটা স্মৃতিকথা। এটাও হচ্ছে প্রথম মানে এটা আমি বলবো এই মানে বইটার নামটা একটু বলো, আমি বইটার ঠিক নাম বললাম না হচ্ছে, বলে। হ্যাঁ, যেবার দার্জিলিং এ কাঞ্চনজঙ্ঘা দেখি। দেখি, হ্যাঁ, মানে নামটা আমার খুব সুন্দর হ্যাঁ, লেগেছে, সেই কারণে আমার মনে নামটা আছে। মনে হচ্ছে ভীষণ ভাবে খুব কাব্যিক, হুম, হুম। কিন্তু বইটা গদ্যের বই। আচ্ছা, এটা হলো এই লেখক হচ্ছেন প্রীতি দত্ত। প্রীতিকে অনেকেই হয়তো চেনেন, কিন্তু প্রীতির লেখক হিসেবে মানে প্রীতিরা প্রথম বই প্রীতি যে লেখে সেটাও আমি জানতাম না। হুম, হুম। হঠাৎ একদিন তোমার প্রীতি এই লেখাগুলো মানে পড়তে থাকে, এবং সেই পড়তে আমি যে শুনছিলাম বসে বসে, আচ্ছা, শুনতে শুনতে আমার মনে হয় এটা তো বই আকারে। আমি তখন বলি যে, হুম, হুম। আচ্ছা এটা তুই কখনো বই আকারে, তখন ও স্বাভাবিকভাবে গুরুত্ব দেয়নি, আমাকে বলছে না, বই আকারে কি করে বেরোবে ইত্যাদি এরকম বলছিল। তখন আমি বললাম, তুই যদি লেখাটা শেষ করিস তাহলে আমি বই করবো। আচ্ছা, তখনও কতটা সিরিয়াসলি নিয়েছিল আমি জানি না, হুম, কিন্তু ঘটনাচক্রে বইটা শেষ হয়, হুম, এই লেখাটা শেষ হয় এবং সেটা বই আকারে করা হচ্ছে। হুম। এইখানে এটা খুব ইন্টারেস্টিং, এটাকে আমি ট্রাভেলগ বলতে পারি না, আচ্ছা, আবার এটাকে মেমোয়ারও বলতে পারি না। আচ্ছা, এটা একটা মানে আমি বলবো ট্রাভেল মেমোয়ার। একটি বেশ, মেয়ে যে প্রথমবার দার্জিলিং যাচ্ছে, যাচ্ছে। এবং গিয়ে সে দার্জিলিং এর সেই সমস্ত জায়গাগুলো বা সেই সমস্ত এলিমেন্ট গুলো আবিষ্কার করছে, যেগুলো সাধারণত যাকে বলে টুরিস্ট হিসেবে যারা যায় হুম, হুম। তারা দেখেন না। আচ্ছা, কিন্তু দার্জিলিং তার প্রথমবার, তার প্রথমবার, কিন্তু প্রথমবার। সে আবিষ্কার করছে ওই জায়গাগুলো ছোট ছোট করে। এতে বেশ কিছু স্কেচও থাকছে, হুম, হুম। সেই স্কেচগুলোর মাধ্যমেও বলা হচ্ছে আর স্কেচ কি। কি, হ্যাঁ, দেখো না, স্কেচগুলো মূলত ওর তোলা ছবি, তার থেকে স্কেচ করা। স্কেচ করা হয়েছে আর কি। তো এটা এটা একটা অন্য ফ্লেভারের বই হবে যারা দার্জিলিং। আমি ওইটা ইনফ্যাক্ট অ্যাডভার্টাইজমেন্টও বলেছিলাম যে যারা টুরিস্ট হিসেবে দার্জিলিং এ যান না, এই বইটা তাদের জন্য। তাদের জন্য। মানে এই সময়টা কোন কোন সময়কালটা? এটা এই সময়েরই কথা, এই সময়। এই সময়েরই কথা, মানে প্রীতির প্রথম মানে মানে এটা বানানো না, ওই গেছিল, হুম, ওর হুম। যা যা মনে হয়েছে আমি সেটা বলছি নিয়ে একটা দেখা দেখতে। ট্রাভেল টাইমটা কোন সময়? ট্রাভেল টাইমটা প্রেজেন্ট, প্রেজেন্ট। প্রেজেন্ট, প্রেজেন্ট। প্রেজেন্ট। এটার মধ্যে কোনো ইয়ে নেই আর কি, এই রকম ভাবে তৈরি করা হচ্ছে। বেশ। তো আমার আরেকটা খুব ইম্পর্টেন্ট, ধরো এবারে অনুবাদের দিকে আমাদের একটু ঝোঁকটা বেশি, হুম, মানে বরাবরই আমার নিজেরও অনুবাদ পড়তে খুব ভালো লাগে। হুম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বই মানে এটা একটা মানে ব্রেক থ্রু মোমেন্ট হুম, হুম। ঋত প্রকাশনের জন্য। সেই বইটা বেরোচ্ছে হচ্ছে উম বইমেলার পর। আচ্ছা, হচ্ছে গায়ত্রী চক্রবর্তী স্পিবাকের হারলেম বইটি আমরা বাংলায় অনুবাদ করে বার করছি, সুমন্ত মুখোপাধ্যায় অনুবাদ করছে। এটা আমরা বইমেলার পর বের করব। আর এছাড়া মানে এটা বইমেলার মানে ভিড়টার মধ্যে আমরা রাখতে চাইনি, আলাদা করেই এটাকে, যেহেতু এটা একটা আলাদা ইয়ে দাবি করে, হুম। আলাদা গুরুত্ব, গুরুত্ব শুধু না, আলাদা টাইমও দাবি একদম, করে, একদম। মানে কারণ যখন এই বইটার কাজ হবে তখন এই বইটার কাজই হবে, Right. করতে হবে, কিছু হুম, করার হুম, নেই। হুম। ফলে সেইটা করা হচ্ছে। আর এছাড়া আরেকটা বই, আমাদের একটা ইংলিশ ইমপ্রিন্ট রয়েছে, আচ্ছা, ইংলিশ ইমপ্রিন্টটার নাম হচ্ছে শেরনি দ্য টাইগ্রেস রোজ। আচ্ছা, শুনেছি এটা। হ্যাঁ, এইটা থেকে আগে শরৎচন্দ্র দাশের অটোবায়োগ্রাফি বেরিয়েছিল, এবছর এখান থেকে দুটো বই বেরোচ্ছে। বাহ। এই দুটো বইয়ের মধ্যে একটা হচ্ছে একটা ফিকশন। সেই আসলে ফিকশনটা হলো তোমার তার নাম হচ্ছে সাবর্ণ রায়। ইনি একটা ফিকশন লিখেছেন, ফিকশনটার বইটার নাম হচ্ছে দ্য বক্স অ্যান্ড দ্য বাইলাইন। এটা একজন সাংবাদিকের চোখে দেখা হুম, মানে বেশ কিছু ঘটনা, মানে ধরো 1984 টু 1999 এই টাইম লাইনে একজন সাংবাদিক দেখছেন আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা ইত্যাদি, আহ, সেইটা দেখে তার জীবনে তার কি প্রভাব, এইভাবে একটা এটা ফিকশন উনি তৈরি ফিকশন, করেছেন, ফিকশন তৈরি করেছেন। আর 19th মানে এটা কি, সেঞ্চুরি। মানে এর বেসিসে গল্প, মানে গল্পের হ্যাঁ, 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 আচ্ছা, একদম উপন্যাস। উপন্যাস। আচ্ছা, আচ্ছা, আর এছাড়াও 19th সেঞ্চুরি ক্যালকাটার ওপর একটা বই বেরোচ্ছে, যদিও সেটা এখনো নাম স্থির হয়নি। আচ্ছা। মানে বইমেলার মাঠে আমরা দেখতে পাবো এটা। আশা করছি বইমেলার মাঠে। লেখক লেখক একটু অন্যভাবে ব্যস্ত আছেন আচ্ছা, বলে, আচ্ছা। না হলে আশা করছি আমার তো ইচ্ছে বইমেলার মাঠেই জিনিসটা হাজির করা। হাজির করা, বেশ। এইরকম ভাবে
এই আর মানে ধরো গত এক বছরে মানে 25-এর বইমেলার পরে প্রকাশিত হয়েছে, এই বছর বইমেলার মাঠে উপস্থিত থাকছে এমন কিছু বই, মানে যেটা 25-এর না, বইমেলার মাঠে 25-এর ছিল না, বইমেলার মাঠে ছিল না, এই বছর বইমেলা দিচ্ছে। মানে মিডল পিরিয়ডটা। না, মিডল পিরিয়ডটাই ওই আমরা রিপ্রিন্ট গুলো করেছি। আহ মাঝখানে বই খুব একটা আমাদের বেরোয়নি, আমি যেটা বললাম আমার অসুস্থতার কারণেই সেটা করা যায়নি। বেশ কিছু সময় যেমন পুজোর সময় কিছু বই বার করার আমাদের প্ল্যান ছিল, সেটা করা যায়নি। পিছিয়ে পিছিয়ে এসে এটা বইমেলার কবিতার বইয়ের কথা কিছু তুমি কি বললে? কবিতার বইয়ের কথা এবছর কবিতার বই আমাদের খুব একটা মানে বেরোচ্ছে না। তবে একটা খুবই ভালো সংবাদ, আমি জানি না মানে হয়তো যারা শুনবেন তারাও দেখেছেন বা যারা দেখছেন, সেটা হচ্ছে আমাদের তরুণ কবি অভিরূপ মুখোপাধ্যায়, যার দুটি বই আমাদের কাছে আছে। একটা হলো দিদির বাড়ি, আর একটা হলো তাণ্ডব পুস্তক। তিনি এবারে বাংলা একাডেমি প্রদত্ত শক্তি চট্টোপাধ্যায় পুরস্কারটি পাচ্ছেন। এইটা আমাদের কাছে একটা খুব আনন্দের বিষয়, আমি এটা বললামই। নতুন করে এবছর আমরা খুব মানে এই দুটো বই কবিতার থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। এই বই তো আগেই বেরোনো, কিন্তু এই বই অবশ্যই থাকছে, থাকবে। এইরকম ভাবে মোটামুটি প্ল্যান করা হচ্ছে। ধন্যবাদ ঐত্রীদিকে। এবং ঐত্রীদি আরেকটা প্রশ্ন করা যাবে যে বইমেলার মাঠে যখন ব্যস্ত থাকবে তখন তো তোমাদের কলেজ স্ট্রিট দপ্তর সম্ভবত খোলা সম্ভব হবে না, না, থাকে না, কিন্তু থাকে না। আমাদের বইঘর.in খোলা থাকবে, এবং বইঘর.in-এ ঐত্রীদির সমস্ত প্রকাশিতব্য বই যা বইমেলার মাঠে রিলিজ হবে সবই পাওয়া যাবে। সবই পাওয়া যাবে। সুতরাং বইমেলার সময় যারা একান্তই বাইরে থাকছেন, বাংলার বাইরে, তারা যদি বইমেলার মাঠে উপস্থিত হতে না পারেন, তারা কিন্তু আমাদের বইঘর.in ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন, এবং বইমেলার চলাকালীনই আপনার বাড়ির গেটে আপনার বই পৌঁছে যাবে, অবশ্যই অবশ্যই পৌঁছে যাবে। সেই কথাটা আলাদা করে। এবং সমস্ত বইয়ের খোঁজ খবরের জন্য ঋত প্রকাশনের যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলস গুলো আছে সেখানে চোখ রাখুন। ঐত্রীদি তার ব্যস্ত সময়ের মধ্যেও প্রচ্ছদ প্রকাশ বই সম্পর্কে বিভিন্ন কথাবার্তা সেখানে প্রকাশ করছেন। আমাদের বইঘর.in এর হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আমরা নিয়মিতভাবে আপডেট করে যাচ্ছি, প্রকাশক দাদা দিদিদের কাছ থেকে যেমন আপডেট পাচ্ছি বইপত্রগুলো নিয়ে। সুতরাং বই প্রেমীদের জন্য মানে যাতায়াতটা কোনো অসুবিধা হবে না, সুবিধা হবে না কোনোভাবেই। ঐত্রীদিকে আন্তরিক ধন্যবাদ যে ঐত্রীদি একটা প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছে, মানে কম হলেও বেশ কিছু বই তো প্রকাশ হচ্ছে, তাদের নিয়ে যে কাজগুলো সেগুলোর জন্য বিশেষ সময় তোমাকে দিতে তো হচ্ছেই। হ্যাঁ, আন্তরিক। আর আমাদের বইমেলা স্টলের নাম্বার আমরা এখনো পাইনি, সেটা অবশ্যই মানে এর পরের খবরটা হচ্ছে বইমেলা স্টল নাম্বার, মানে আমরা যেদিন রেকর্ড করছি এই জিনিসটা তার কিছুদিনের মধ্যেই হয়তো আমরা পেয়ে যাবো, এবং সেটাও আমরা আপডেট দিয়ে দেবো। অবশ্যই অবশ্যই স্টলে আসবেন। সেখানে স্টল থেকেও আমরা হয়তো আবার একবার যাবো, যে বইগুলো হাতে নিয়ে একটা আপনাদের দেখানো, যারা বাইরে থাকছেন তাদেরকে বই, ঋত প্রকাশনের বই এবং তোমার শেরনি দ্য টাইগ্রেস, দুটোই প্রিন্টেড বই নিয়ে আমরা থাকবো। তো আপনারা দেখতে থাকুন বইঘর.in এর ইউটিউব চ্যানেল। সেখানে আমরা ঐত্রীদির মতো আরো অন্যান্য প্রকাশক দাদা দিদি বন্ধুদের নিয়ে হাজির হব আগামী দিনগুলোয়, এবং তাদের বইয়ের খবর নিয়ে আমরা আবার ফিরে আসবো। ধন্যবাদ।